পায়ে কাদা কেন? প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় ধীরে, কিন্তু তাতে চাপা রাগের জাজ তার বাইয়ের। ফারদিনা চোখ নামিয়ে ফেলল নিচের দিকে, জবাব নেই। রায়ান আবার বলল, কোথায় গিয়েছিলি? নিঃশ্বাস ভারী হয়ে উঠল ফারদিনার। বুক উঠানামা করল, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ আটকে গেল গলার কাছে এসেই। তার নীরবতা আরো ঘন হয়ে পড়ে। ফারদিনা কিছুই বলতে পারল না। খানিকক্ষণেই বয়ে চোখ থেকে জল বেরিয়ে এলো তার। সুফিয়ানকে হারানোর ভয়। আরিফ বলল, তুই ভয় পাচ্ছিস কেন? যেন তোর সামনে বাঘ পড়েছে। সাইম ফারদিনার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? আমাদের বল। কেউ কিছু বলেছে? বাইরে গিয়েছিলি? কেন গিয়েছিস? তখন কি কেউ কাদার মধ্যে ফেলে দিয়েছে তোকে? সাইম একসাথে সাইম একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফারদিনার ভয় আরো বাড়িয়ে দিল। ফারদিনা আর কান্না ধরে রাখতে পারল না। এবার শব্দ করে কেঁদে উঠল। রায়ান তাৎক্ষণিক ফারদিনাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আরিফ ও সাইম চোখাচোখি করল। তারা কিছুই বুঝতে পারল না। সাইম দ্বিতীয়বার নতুন করে প্রশ্ন ছুড়তে চাইল ফারদিনার দিকে। রায়ান আঙ্গুলের ইশারায় চুপ থাকতে বলল। ফারদিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ান বলল, ভয় পেয়েছিস? বুঝতে পারছি। চল ঘরে চল। ফারদিনার ঘরে তারা চলে যায়। তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। এরপর দাসীদের ডাকে সাইম। ওরা একটা রূপার পাত্রে জল নিয়ে আসে। রায়ানের ইশারায় ফারদিনার পা ধুতে শুরু করলো দাসীরা। তাৎক্ষণিক জেবুন্নেসা উপস্থিত হয় ফারদিনার ঘরে। ফারদিনা অস্ত্রসিক্ত চোখে একবার রায়ানের দিকে দেখল। চোখ দুটো তার তীব্র লাল। মনে হচ্ছে শামসুলের শরীরের সমস্ত রক্ত তার চোখেই। রায়ান তার নীল রেশমের শার্ট এবং সাদা পায়জামাকে অনায়াসভাবে সামলে আছে। গলার লকেট হালকা ঝুলছে, কিন্তু তার কাঁধে কোনো কম্পন নেই। চোখে তীক্ষ্ণ দৃষ্টি চারপাশ পরীক্ষা করছে, যেন প্রতিটি ছায়া তার শত্রু। চোখ ফিরিয়ে আরিফকে দেখল। আরিফ বাদামি চোখা আর সাদা পায়জামা পরেছে। ঘরের মধ্যে পায়চারি করছে। তার হাঁটার ধরন এমন যেন শীত তার ওপর কোনো প্রভাব ফেলতে পারছে না। চুলের ছটা বাতাসে নড়েছে, কিন্তু তার অভিব্যক্তি অবিকল শান্ত। হাতের আঙ্গুলের অস্থিরতা নেই। গলার চেইন যেন তার মারাত্মক উপস্থিতিকে আরো ঘনীভূত করছে। ফারদিনা এবার সাইমের দিকে দেখল। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। শিকারি পোশাক ছিল পরনে, বদলে এখন ফতুয়া আর পায়জামা পরেছে। শালটা পেঁচিয়ে রেখেছে এমনভাবে যেন উড়ে গেলেই সর্বনাশ। তাদের অভিব্যক্তি ফারদিনাকে শীতল করে দিল। দাসীরা তার পা ধুয়ে শুকনো কাপড় দিয়ে পা মুছে চলে যায়। ফারদিনা মনে মনে প্রার্থনা করছে তার ভাইয়েরা যেন এই বিষয়ে আর প্রশ্ন না করে। সে এখন কি করবে বুঝতে না পেরে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বলল, আমি আব্বার ঘরে যাচ্ছি। রায়ান বলল, পায়ে কাদা কিভাবে আসলো বলে যা। ফারদিনা ভীষণ গড়তুর্মির সাথে বলল, জানি না। ফারদিনা মিথ্যে বলেছে। সে নিজেও জানে এরূপ বললে তার ভাইয়েরা কখনোই বিশ্বাস করবে না। কণ্ঠ তার কাঁপা কাঁপা। রায়ান পায়চারি করতে করতে বলল, তালুকদার বাড়ির প্রাচীরের মধ্যখানে কোনো কাদা নেই, পাথর ব্যতীত। সমস্ত ভূমি স্থল পাথরের তৈরি। তাহলে তুই নিশ্চয়ই বাড়ির বাইরে গিয়েছিস। রায়ান যেন নিশ্চিত ভঙ্গিতে বলল। জেবুন্নেসা রায়ানের রেস্টেনে পান মুখে দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ওকে বিয়ে দিয়ে দে, বড় হয়েছে এখন। তোদের আড়ালে কি না কি করে বেড়ায় কে জানে। শুনেছি আজকাল নাকি গড়েও থাকে না। দেখিস অবৈধভাবে যেন। হিন দিয়ে বাকি কথা হওয়াতে উড়িয়ে দিল। সাইমের দৃষ্টি রাগে আগুনের মতো জ্বলে উঠল। আরিফ জেবুন্নেসার দিকে এগিয়ে বলল, ফুফু কি বলতে চাইছেন আপনি? বাইরে অবৈধভাবে মানে? ওসব আমি মুখেও আনতে পারবো না। লজ্জা লজ্জা, জেবুন্নেসা বলল। ফারদিনা যেন একটা চক্রের মধ্যে পড়ে গেছে। না সে বেরোতে পারছে, না কিছু বলতে পারছে। আরিফ ফারদিনার চারপাশে ঘুরে ঘুরে বলল, ফুফু যা বলেছে সত্যি? তুই আজকাল ঘরের বাইরে বের হচ্ছিস? জবাব দে। রায়ান বলল, ওকে এভাবে তোরা জিজ্ঞেস করছিস কেন? বোন এমনিতেই ভয় পেয়ে আছে। তুই যা, আব্বার কাছে যা। সাইম বলল, ভাই, এখানকার এখানকার মেয়েদের ঘরের বাইরে কমই দেখা যায়। আমাদের বংশের মেয়ে হয়ে যদি ও রাত বেরাতে ঘরের বাইরে বের হয়, তাহলে আমাদের দুর্নাম হবে। সংস্কার বলে একটা কথা আছে, ভুলে যেও না। রায়ান দৃঢ় পায়ে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দু হাত পিছনে রেখে গম্ভীর মুখে বলল, আমাদের বোন মোটেই সংস্কারের বাইরে যাবে না। আমাদের সম্মান নষ্ট করবে না। আমার বিশ্বাস আছে।
জেবুন্নেসের সাথে একজন দাসী পিকদানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি পিকদানিতে পিক ফেলে বলল, আর যদি তোদের বিশ্বাস সংস্কারের বাইরে যায় তো? ভ্রুকুঞ্চিত করল সে। রায়ান হালকা গা আর তার দিকে ঘুরিয়ে বলল, আমরা কতটা সাংঘাতিক আপনি নিশ্চয়ই সেটি জানেন। আশা করি সবটুকু বলতে হবে না। আরিফ ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে ফারদিনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর কারোর সাথে প্রেম টেম হয়ে যায়নি তো? প্রশ্নটা ফারদিনার বুক চিরে যেন বেরিয়ে গেল। চোখের মনি প্রসারিত করে কাপা ঠোঁটে তাকিয়ে রইল। শুধু প্রেম নয়, তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতায় চলে গেছে। ফারদিনা নিরুত্তর। রায়ান ফারদিনার কাছে এসে বলল, ভয় পেয়েছিস? ফারদিনা রায়ানের দিকে চোখ তুলে তাকায়। ফারদিনা অভিব্যক্তি দেখে তারা তিন ভাই একসাথে হেসে উঠল। সাইম বলল, ভাই, আর ওকে ভয় দেখিও না, ও ভীষণ ভয় পেয়েছে। আরিফ ফারদিনার দিকে তাকিয়ে বলল, আমরা তো তোকে এমনি জিজ্ঞাসা করছিলাম। আমাদের বোন কখনোই সংস্কারের বাইরে যেতে পারে না। আর রইল পায়ের কাদা, তুই নিশ্চয়ই ঝিলমিলের সাথে চাঁদনির আলোয় উপভোগ করতে বের হয়েছিস। ফারদিনা মসৃণ চোখে মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক নাড়ালো। এটা বলতে এত সময় লাগে কেন? আগে বললেই পারতিস, বলল আরিফ। রায়ান বলল, ওকে জবাব দেওয়ার সুযোগ কোথায় দিলাম? তুই আব্বার ঘরে যা, দেখা করে আয়। ফারদিনা এক নজরে তিন ভাইয়ের দিকে দেখলো। তাদের দৃষ্টি স্বাভাবিক। দ্বিতীয়বার জেবুন্নেসার দিকে তাকালো। তার সম্মুখে ফারদিনা অগ্রসর হয়ে মুখ বিংচি দিয়ে ঘর থেকে চলে যায়। জেবুন্নেসা শক্ত চোয়ালে পান চিবুতে চিবুতে মনে মনে বলল, তোর তেজ আমি দেখে ছাড়বো। ফুফু বলে সম্মান দিচ্ছিস না তো? এর ফল ভোগ করতে হবে। সাইম বেশ সূক্ষ্ম চোখে বলল, ভাই, ফারদিনার আচরণ আমার কাছে মোটেই সুবিধার মনে হচ্ছে না। জমিদার বংশের মেয়ে হয়ে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে? সাইম খুব চিন্তিত ভঙ্গিতে বলল। রায়ান পায়চারি করতে করতে জবাব দিল, ফারদিনার জন্য নজরদারি বাড়া, তবে গোপনে। ও যেন টের না পায়। খাস লুক লাগিয়ে দে। ভাই, তুমি যা বলবা। আমি এক্ষুনি খাস লোকের সাথে কথা বলছি, যে ওর উপর নজর রাখবে। জেবুন্নেসা বলল, তার চেয়ে আমি বলি কি, বিয়ে দিয়ে দে। আমাদের বাড়ি যে কিরগিজ শহর থেকে একটা ছেলে আসছে, ওর সাথে আমাদের ফারদিনার বিন্দেশি হয়ে যাবে। ভালোই হবে, কি বলিস? রায়ান বিরক্তিতে জবাব দিল, আহ ফুফু, একটু হলেই ওর বিয়ে বিয়ে করবেন না তো? আমরা খোঁজ নিয়ে দেখছি আপনার ধারণা সঠিক কিনা। তবে আমার বিশ্বাস ও কোনো ভুল করতে পারে না। জেবুন্নেসা ফিসফিস করে বলল, বিশ্বাস বিশ্বাস করে এককালে সব হারাস না। চোখ কান খোলা রাখিস। আমি ভালো বললেও তোদের সেটা খারাপ মনে হয়। একদিন আমার কথাই সত্য হবে, মিলিয়ে নিস। বলে আরেকটা পান মুখে ঢুকালো। আরিফ সাংঘাতিক চোখে বলল, আপনি জানেন না আমাদের রীতিনীতির সম্পর্কে? যদি সে এরকমও কিছু হয়ে থাকে তবে? রায়ান বলল, আগেই ভুলভাল ভাবিস না। নজরদারির জন্য খাস লোক লাগিয়ে দে। রশিদ তালুকদার খাটে আধশোয়া হয়ে শুয়ে আছে। পাশের টেবিলে আতরের শিশি আর বাতাসের রেশমের গন্ধ। রশিদের হাতে একটি বই, সেলফ হেল্প, স্যামুয়েল স্মাইলস। 1859 প্রকাশিত হয় ইংরেজি বইটি। তবে অনুবাদ আছে বইটির। এটি সেই সময়ের ব্রিটিশ ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। বইটির মূল থিম আত্ম-উন্নতি, আত্ম অধ্যবসায়, পরিশ্রম, সততা। বইয়ের একটি উক্তি আছে। রশিদ পড়তে পড়তে ঠিক উক্তিটির কাছে এসে থেমেছে। হেভেন হেল্পস দোজ হু হেল্পস থেমসেলভস। এটাই যেন এই বইয়ের মূল বাণী, যার অর্থ ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে। রশিদ বইটি বন্ধ করে হেসে উঠল। তার পায়ের কাছে কুদ্দুস বসে পা টিপছিল। রশিদের হাসি দেখে বলল, হাসছেন যে? আমি যে বইটা পড়ছিলাম তাতে লেখক একটি উক্তি বলেছিল, শুনবি? শুনবো। উক্তিটি হচ্ছে, হেভেন হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। এর মানে কি? কুদ্দুস বুঝতে পারল না, কিন্তু পা থেকে হাত সরায়নি। এর মানে হলো আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে। যেমন? কুদ্দুস যেন গভীরে যেতে চাইল। রশিদ পা বাজ করে বসল। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল। রশিদ বলল, আমাদের চেষ্টা ও কর্মের উপর আল্লাহ তাআলা ভবিষ্যৎ নির্ধারিত করেন। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। লেখক নিশ্চয়ই খ্রিস্টান, তারপরও ধর্মকর্ম নিয়ে তার বেশ ধারণা। শোন। রশিদ অতটুকু বলেই পিক ফেলল, সবটুকু বলল, মানুষের ভাগ্য পরিশ্রম ও অধ্যবসায়েই গঠিত হয়, অন্যের দয়া নয়। আত্মশক্তির সাফল্যের মূল। সাধারণ মানুষও সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসে বড় হতে পারে। চেষ্টা করলে সফলতা আসবেই।
জানিস কালু, আমার দাদা এককালে অনেক কষ্ট করেছে। এরপর ধীরে ধীরে সফল হন তিনি। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। বুঝেছিস? বুঝেছি। কিন্তু আমি যে এত চেষ্টা করি, আমি তো সফলতার দেখা পাইনি। তুই কি চেষ্টা করেছিস? এই যে দিনরাত আপনার সেবা করি, আপনার কথা শুনি, কই আমি তো সফল হচ্ছি না। এত এত কাজের লোক থাকতেও আমি তোকে আমার সাথে রাখি। আমি তোকে বিশ্বাস করি। নিজের দুঃখ কষ্টগুলো তোর কাছে বলি। এটা তোর সফলতা কিনা? কুদ্দুস মাথা চুলকিয়ে বলল, হুম, হালকা পাতলা সফলতা। হালকা পাতলা মানে? তুই কি এর চেয়েও বেশি কিছু চাস? হুম, চাই। রশিদ চোখ আধ খোলা করে বলল, কি চাই? আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করতে হবে না। বিয়ে মানেই হলো নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া। দেখছিস না, আমার 4 ছেলে এখনো বিয়ে করেনি। এটা অন্যায়। আপনি বিয়ে করে 4-4টা সন্তান বানিয়েছেন। অন্য কারো তো ইচ্ছে করে। রশিদ এবার বেশ রেগে গেল। পিকদানিতে পিক থুতু করে ফেলে বলল, হতচ্ছাড়া, আমি তোকে আজ বাড়ি থেকে বের করেই দেব। আজকাল যতই তোর সাথে ভালো ব্যবহার করছি, তুই সেসবের অসৎ ব্যবহার করছিস। আমাকে দাপে দাপে কথা শোনাচ্ছিস। যা চোখের সামনে থেকে বের হ। পরে কিন্তু আপনিই আমায় খুঁজবেন, বলে দিলাম। তোর মতো একটা গেলে 10টা আসবে। মানে আমার সেবা করার লোক। যা দূর হ। কুদ্দুস মাথা নিচু করে চলে যেতে যেতে বারবার রশিদের দিকে দেখলো। রশিদ রাগে লাল হয়ে মাটিতে বারবার ছুরি ঠুকলো। তার রাগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই ফারদিনা উপস্থিত হয়। রশিদকে রেগে থাকতে দেখে বলল, আব্বা রেগে আছেন? কি হয়েছে? ওই বেটা কুদ্দুস আমাকে কথা শুনিয়েছে। 4 আনার কাজের লোক হয়ে আমায় কথা শোনায়। এটা অন্যায় কিনা? অবশ্যই অন্যায়, বলে ফারদিনা বিছানায় বসে বলল, আব্বা এত রাগবেন না। হাকিম বলেছে বেশি রাগলে আপনার রক্তের চাপ বেড়ে যায়। এই বয়সে এতটা উত্তেজিত হওয়া ভালো না। রশিদের রাগের মাত্রা আগের থেকে আরো বেড়ে গেল। তার বয়স তুলে কথা বলেছে। বয়স যাই হোক, সে নিজেকে এখনো 30 বছরের যুবক মনে করে। মোটা তাজা শরীর, দাড়ি, মাথার চুল এখনো পর্যন্ত কুচকুচে কালো। বয়স দুটো সংখ্যা মাত্র বলে মনে করে রশিদ। বিছানা ছেড়ে নেমে ছুরি ঠুকে ঠুকে বলল, শোন বেয়াদব মেয়ে, আমার বয়স এখনো 50 ছয়নি। আর তুই আমাকে বুড়ো বলছিস? আব্বা, আমি আপনাকে একবারও বুড়ো বলিনি। আপনি বুড়ো কে বলেছে? আপনাকে আমার ভাইদের থেকেও জোয়ান দেখায়। ফারদিনা রশিদের আড়ালে হাসল। রশিদের বয়স 50 ছাড়িয়েছে সেই কবে। রশিদ বলল, আজ রাগ দেখাতে চাচ্ছি না। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করব বলে ডেকেছিলাম, কিন্তু তুই আমার মন ঘুরিয়ে দিলি। আব্বা, এখন আবার আপনার মন আমার দিকে ঘুরিয়ে আনুন। বলুন, কি জিজ্ঞেস করবেন? রশিদ ধীরে হেঁটে রেশমে গদি মোড়ানো ইজি চেয়ারে বসলো। মুখের রং পুরোপুরি পাল্টে নির্বাক রূপ ধারণ করলো। বলল, আমি জানতে পেরেছি তুই আজকাল রাতেও ঘরের বাইরে বের হচ্ছিস। আপনার কাছে প্রমাণ আছে? না, শুধু শুনেছেন। আমার কাছে প্রমাণ নেই, শুনেছি। আপনার মতো জ্ঞানী একজন ব্যক্তি শুধু মুখের কথায় বিশ্বাস করলো? ফারদিনা খাট থেকে নেমে দাঁড়ায়। আমি বিশ্বাস করিনি বলেই তোকে জিজ্ঞেস করেছি। রশিদ কিছুক্ষণের জন্য থেমে গেল। আবার বলল, জানিস ফারদিনা, আমার বাবা ব্রিটিশ প্রশাসনদের সাথে ভালো সম্পর্ক ছিল। আমারও বেশ নামডাক আলিমনগর সহ শহরে। আমি শহরে গেলে বেশ লোকজন ভিড় করে, সম্মান করে সবাই আমাকে। সম্মান অর্জন করা কঠিন বিষয় কিনা? জি কঠিন। ফারদিনা ভাবে বলল, এই সম্মান দুটোই মিশে গেলে কষ্ট পাবো কিনা? ফারদিনা এবার রেগে গেল। প্রচন্ড রাগ উঠছে। আজ সকালের মুখে একই প্রশ্ন, কিন্তু কেউ পরিষ্কার করে কিছুই বলছে না। ফারদিনা বিভ্রান্তিতে পড়ে গেল। তারপরও রাগ নরম করে বলল, জি কষ্ট পাবেন। আশা করি তুই বুঝেছিস আমি কি বলতে চাইছি। এরপর থেকে এমনভাবে চলাফেরা করবে যাতে আমার কাছে কেউ তোমার নামে নালিশ না করতে পারে। মনে থাকবে? জি, মনে থাকবে। এখন আমি যাই? যা, তবে নিজেকে নিয়ন্ত্রণ কর। ফারদিনা রশিদের ঘর থেকে বেরিয়ে যায়। রশিদ এর ঘরের পর অন্দরমহল। অন্দরমহল পেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যাচ্ছে। যতই পা বাড়াচ্ছে, ক্রমাগত পায়ের শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। চাঁদের আলো নিভে যাচ্ছে, যেন মশালের আলো দৌড়ে হাঁটছে। সুফিয়ানের কথা তার ভীষণ মনে পড়ছে। আজকে তার 3 ভাই ও আব্বার কথা মনে হচ্ছে। সুফিয়ানের সাথে তার সম্পর্ক কেউ মানবে না, সে নিশ্চিত। সুফিয়ানের কথা সে আর কাউকে জানাবে না। তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে বলে নিশ্চিত করলো। পথে ঝিলমিলের সাথে দেখা হলো। ঝিলমিল ছুটে কোথাও যাচ্ছিল। চোখে মুখে ওর উদ্বিগ্নতা।
আজ হাতে কোনো খাবার নেই ওর। ফারদিনা জিজ্ঞেস করলো, ছুটে যাচ্ছিস কোথায়? ঝিলমিল আস্তে ধীরে বলল, আমি জানতে পারছি। কি জানতে পারছিস? তোর ভাইয়েরা তোর উপর নজরদারি রাখার লাইগা খাস লোক জোগাড় করছে। তোর উপর সবসময় নজর রাখবো। ফারদিনার মুখে হাত চেপে ধরে হয়ে গেল। বলল, কি বলছিস? ফারদিনা আশ্চর্য হলো। হুম, ঠিকই কইছি। এখন থেকে যা করবি সাবধানে। সাবধানে চোখের নজর কিভাবে রাখি? প্রশ্নটা ছুড়ে দিল সোলেমান সুফিয়ানের দিকে। সাত সকালে সোলেমান সুফিয়ানের বাড়িতে হাজির হয়। সুফিয়ান রাঙ্গাকে ঘাস খাওয়াচ্ছে। রাঙ্গা দনে তুলল। খাবার পেয়ে খুশি হয়েছে। তার থেকেও বেশি খুশি হয় যখন সুফিয়ান ওর শরীরে আদরের হাত স্পর্শ করে। সাবধানে মানে সতর্কতার সাথে চোখ কান খোলা রাখবে। সুলেমান সুফিয়ানের মাথা থেকে পা পর্যন্ত দেখল। সুফিয়ানের মাথায় গামছা বাঁধা, পরনে সেন্ডু গেঞ্জি, সাথে লুঙ্গি, হাঁটুর উপরে এনে বাজ করে রেখেছে। সুলেমান জিজ্ঞেস করলো, আপনি কি শরীর চর্চা করেন? সুফিয়ান গাছ রাঙ্গার দিকে দিতে দিতে জবাব দিল, শরীর সৌন্দর্য আল্লাহর দান। চর্চা করতে হয় না। আপনাকে দেখে মনে হয় কুস্তি করেন, মনে হয় অনেক কিছু। মনে হলেই তা নিশ্চিত বলে ধরে নিতে হয় না, এটা পাপ। আজ অনেক শীত, চারদিকে কুয়াশায় ঘেরা। আপনি তার মধ্যে গরম পোশাক পরেন নাই। ঠান্ডা লাগছে না? শরীরের রক্ত আর মস্তিষ্ক গরম থাকলে ঠান্ডা বর করতে পারে না। ঠান্ডাও মানুষের উপর বর করে। অবশ্যই করে। মানুষের উপর সবকিছু বর করতে পারে, যদি সে সেই বর বহন করার সুযোগ দেয়। মাঝে মধ্যে আপনার কথার অর্থ আমি বুঝি না। সব কিছুর অর্থ বুঝলে পরে বিপদ বাড়ে। কখনো কখনো নিজেকে কিছু শব্দের অর্থ থেকে দূরে রাখতে হয়। হ্যাঁ, সুফিয়ান ছোট্ট করে জবাব দিল। সুফিয়ান রাঙাকে খাবার দিয়ে দিঘির পাড়ের দিকে গেল। গোসল করবে। সুফিয়ান সবসময় সকালে গোসল করে। সকালে গোসল করা শরীরের জন্য উপকারী, বলেছে মিজান হায়দার। সুলেমান পিছন পিছন গেল। সুফিয়ান গাঁটে লুঙ্গি আর গামছা রেখে সিঁড়ি বেয়ে জলের দিকে নামলো। সুলেমান আশপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছে। সুফিয়ান জলে ডুব দিল। সুলেমান সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে কোমরের বাজ থেকে একটা ছুরি বের করলো। ছুরিটা নিয়ে জলের দিকে নামতেই মনে হলো দূর থেকে কেউ ওকে দেখছে। সুলেমান সুফিয়ানের আড়ালে ছুরিটা পুনরায় কোমরের বাজে রেখে দেয়। গাড় ঘুরিয়ে সুফিয়ানের বাড়ির দিকে তাকালো। এক লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাঙ্গার কাছে। সুফিয়ান জল থেকে উঠে এলো। শরীর মুছতে মুছতে বলল, কি দেখছিস? ওই দেখেন, কেউ রাঙ্গার কাছে দাঁড়িয়ে আছে। সুফিয়ানের সরু চোখে সেদিকে খেয়াল করলো। লোকটা রাঙ্গার দিকে নয়, বরং গাছের লতাপাতার ফাঁক দিয়ে সুফিয়ানের দিকেই দেখছে। সুফিয়ান কাঁধে গামছা রেখে বাড়ির দিকে হাঁটলো। চাদর মুড়ি দেওয়া লোকটা শক্ত হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেন সে যন্ত্রের তৈরি। সুফিয়ান লোকটির সামনে উপস্থিত হলো। চাদর মুড়ি দেওয়া লোকটি আর কেউ নয়, গতকাল রাতে রক্তশোষী বাঘের দেখভাল করার সেই একচোখা ব্যক্তি। লোকটিকে এখানে দেখে সুফিয়ান খানিকটা অবাক হলো। লোকটির হাবভাব সাধারণ মানুষের মতো নয়। সুলেমান লোকটাকে কপাল ভাঁজ করে দেখলো। সুফিয়ান তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এখানে কি চাই? লোকটা সুফিয়ানের প্রশ্ন নয়, বরং শরীরের দিকে তাকিয়ে আছে। কখনো বুক, কখনো হাত, কখনো উরুর দিকে দেখছে। সুফিয়ান দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, চুপ করে আছেন যে, কি চাই? এখানে কি জন্য এসেছেন? এক চোখা গলা পরিষ্কার করে বলল, তারেককে খুঁজতেছি। ওয় আমার খেতে দুদিন কাম করছে। অহন ওর খোঁজে পাইতাছি না। ওর বাড়িটা কই তুমি কি জানো? সুফিয়ান বিস্ময়ে তাকিয়ে রইল। তারেক নামে আশেপাশে কেউ আছে বলে মনে হয় না তার। সুলেমানের দিকে তাকালো। সুলেমান ইশারায় বুঝালো ও তারেক নামে কাউকে চিনে না। সুফিয়ান বলল, এই নামে আমি কাউকে চিনি না। আপনি খুঁজে দেখুন। এক চোখা সুফিয়ানের ঘরের দিকে দেখলো। কাউকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সুফিয়ান একা থাকে বলে বেবে বলল, তুমি একলা থাও? হুম। কেন? ভাইবোন নাই? সুফিয়ান জানে এই প্রশ্নে তাকে কেন করা হয়েছে। সে নীরব থেকে কয়েক সেকেন্ড পর জবাব দিল, না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওনারা কই? বেঁচে নাই। এক চোখা স্থান ত্যাগ করার জন্য মনস্থির করলো। চাদরের আড়াল থেকে রাঙ্গার দিকে একবার তাকালো। এরপর ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতেই সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। নির্বাক স্বরে বলল, তোমার রাঙ্গা ভীষণ সুন্দর। মানুষের মতোই সুঠম দেহের অধিকারী। ওরে যত্ন কইরা খাওয়াও।